মুভির শুরুতে দেখা যায় শিকাগোন গ্রামের দূষণ সম্প্রদায়ের এক বৃদ্ধ ব্যক্তিকে চারিদিকে মোমবাতি জ্বালিয়ে কিছু ফুল নিয়ে বসে আছে মাঠের মধ্যে। এখন মধ্যরাত, সে পূজা অর্চনা করছিল তাদের দূষণ ভাষায়। এই বৃদ্ধর নাম বোবলিয়ান। বোবলিয়ান জোরে জোরে বলছিল, আপনি জেগে উঠুন, হয়তো আপনি ঘুমিয়ে আছেন, আপনিই আমাদের আশা ভরসা। এটা সুনিশ্চিত বোবলিয়ান তাদের কোনো দেবতাকে ডাকছে, যার কাছে তারা সাহায্য আশা করে। এই পূজা অর্চনার এক পর্যায়ে বোবলিয়ানের পিছনের দিক থেকে এক রহস্যময় নারী কণ্ঠ শোনা গেল। দাঁড়িয়ে আছে নারীটি বোবলিয়ানের ঠিক পেছনে। ফিসফিসানি নারী কণ্ঠে বলছিল, এই ভূমি রক্তপিপাসু, রক্ত দিতে হবে এখানে। বোবলিয়ান জানতে চাই, ভূমি রক্তপিপাসু মানে কি? তাছাড়া আপনি কে? নারী কণ্ঠ বলে ওঠে, এই গ্রামের ভূমি হুমিনদুনে রক্ত চায়। তার রক্ত এই শিকাগো গ্রামের মাটিতে না দিলে এই গ্রামে কোনো ফসল উৎপাদন হতে দিব না আমি। বৃদ্ধ বোবলিয়ান বিশ্বাস করে নারীকে। বোবলিয়ান জানতে চাই, কে সেই নারী হুমিদুন? তাকে কই পাবো আর কীভাবেই বা তাকে বলে দিব? এবার অদ্ভুত এই নারীর চেহারা দেখা যায়, ভয়াবহ না, তবে তার কথা এবং তার উদ্দেশ্য চরম ভীতিকর। বোবলিয়ানের সামনে এই নারীটা শূন্যে ভেসে অদৃশ্য হয়ে যায়। বোবলিয়ান তাকিয়ে দেখছিল নারীটিকে। পরের দিন সকালে বোবলিয়ান বিরুদ্ধকে দেখা যায়, সে তার ধানের ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছে। খুবই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় সে প্রার্থনা করছিল, হাই, এবছর ভালো ধান ফলেনি, কৃষি নির্ভর গ্রামটার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এটা বোবলিয়ান বুঝতে পারছিল। তাহলে এই গ্রামের মানুষের যত চিন্তা, তাহলে এই কৃষি ক্ষেত নিয়ে। তারা সকলে ভেবেছিল তাদের জমি অভিশপ্ত হয়েছে, এজন্য ভালো পরিমাণে ধান উৎপন্ন হচ্ছে না। এইখান থেকে সিন চলে যায় তাম্বুন শহরে। এখানে একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠান হচ্ছিল জেলাভিত্তিক। গল্পের শুরুর সে হোমিনোদনের প্রতি কৃতজ্ঞ প্রকাশের একটি অনুষ্ঠান হচ্ছে এখানে, এবং কিয়ঙ্গনের কন্যা, যিনি একজন সুন্দরী মহিলাকে বলে দিয়েছিল যেন শিকাগো গ্রামের জমি উর্বর হয় এবং অধিক পরিমাণ ধান উৎপন্ন হয়। এই মেয়েটার নাম ইভ। ইভ হচ্ছে সে হোমিদুনের শেষ বংশধর। ইভের মাকে বলিদান করেছিল ইভের নানা, মানে শিকাগো গ্রামে। তাম্বুন শহরে অবস্থিত জেলাভিত্তিক সেরা সুন্দরী প্রতিযোগিতায় ইভ জয়ী হয়। প্রথম স্থান দখল করে নিয়েছে সুন্দরী প্রতিযোগিতায়। এভাবে সুন্দরী জয়ী প্রতিযোগিতায় জয়ী হওয়াদের মুকুট পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে ইভের সাথে কথা বলছিল তার একমাত্র বান্ধবী লিসা। লিসা বলছিল, কাল সকালেই আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা করব। দেখা যায় পরের দিন সকালে বৃদ্ধ বোবলিয়ান ফসলের জমিতে দাঁড়িয়ে আছে। সে খুবই চিন্তিত, ফসল তো ভালোই হয়নি। সম্পূর্ণ জমিতে সামান্য পরিমাণ ধান উৎপন্ন হয়েছে এবার। বোবলিয়ান তার বিশ্বাস থেকে বুঝতে পারে, হোমিনোদনের শেষ বংশধরকে বলে দিতেই হবে, নাহলে তো ফসল উৎপন্ন হবে না, এই গ্রাম তো অভিশপ্ত হয়ে গেছে। গল্পের শুরুর সে মায়াবী নারীর কথা মনে করছিল বোব। এদিকে গাড়িতে করে গ্রামের দিকে যাচ্ছে লিসা এবং ইভ। তাম্বুন শহর থেকে অনেক বেশি দূরে অবস্থিত শিকাগোন লিসাদের গ্রাম। বলে রাখা ভালো, ইভও কিন্তু এই গ্রামেরই বাসিন্দা ছিল পূর্বে। তার বাবা মা বা পূর্বপুরুষ এই গ্রামেই ছিল। এজন্য ইবি হচ্ছে হোমিনোদুনের শেষ বংশধর, যার মাকে এই গ্রামে বলি দিতে হয়েছিল। এভাবেই তারা গ্রামের প্রবেশপথে গাড়িটা রেখে হেঁটে যাবে। ঝুলন্ত সাঁকো পার হয় তারা, কারণ এই গ্রামের ভেতরে গাড়ি চালানোর মতো রাস্তা ছিল না তখন। গ্রামের সবুজ এবং ঝলমলা আবহাওয়ায় তারা এসে পৌঁছায় বাড়িতে। একদমই বন জঙ্গল, বনজ একটি পরিবেশ। এই বাড়িটাই হচ্ছে লিসাদের। লিসা তো বাড়িতে এসেই তার বাবাকে ডাকতে থাকে। মনে হচ্ছে লিসার বাবা বাড়িতে ছিল না এখন। তবে ঘরের বারান্দা থেকে ইভ দেখতে পায় গাছের আড়ালে দাঁড়িয়ে আছে একজন যুবতী মেয়ে। মেয়ে অবয়ব। ইভ এটা পাত্তা না দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছিল, কারণ ইভ তো এই গ্রামে প্রথম এসেছে, কে না কে তাকে দেখছে, এটা হতেই তো পারে। এর খানিক পরেই লিসার বাবা বাড়িতে আসে। এবার দেখা যায় বোবলিয়ানই হচ্ছে লিসার বাবা। লিসা ইভকে পরিচয় করিয়ে দেয়, সে আমার বন্ধু। তবে বোবলিয়ান ইভকে দেখে খুবই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। বোবলিয়ান মনে মনে ভাবছে, আমাদের শিকার তো নিজেই এসে ধরা দিয়েছে আমাদের, তার মানে হোমিনোদুনের শেষ বংশধর ইভ। এটা বোবলিয়ান বুঝতে পেরে গেছে তাকে দেখেই, এবং তাকে তো বলে দিতেই হবে, এই চিন্তাই করছিল বোবলিয়ান। এভাবেই ইভ ঘরের মধ্যে যেয়ে তার ব্যাগপত্র রেখে একটু জিরিয়ে নেয়। এখানে বেশ কিছুদিন থাকবে ইভরা। ঘরের বাইরে বোবলিয়ান কিছু লাকড়ি পুড়িয়ে কয়লা তৈরি করছিল। এই কয়লার আগুন থেকে তারা রাতের শীত উপশম করে থাকে, মানে শেক নেই যাকে বলে। তবে এখানে সে মায়াবী নারী ফিসফিস করে বোবলিয়ানকে বলে, এটাই তোমার শেষ সুযোগ তাকে বলে দেওয়ার জন্য। এই কথাটাই বলছিল বোবলিয়ানকে। রাতের বেলা গোসল করছিল ইভ। এরই মধ্যে ইভের সামনে হাজির হয় অন্য একটি মহিলা। বেশ ভালোই দেখতে তাকে। ইভকে একটা কথাই বলছিল মহিলাটা, তুমি দ্রুত এখান থেকে চলে যাও, দেরি করো না ইভ।
এটা বলে মহিলাটা যেন অদৃশ্য হয়ে পড়ে। ইব তো কোনো মতে গোসলটা সেরে নেই। ইব তো বুঝতে পারল না কে ছিল এই মহিলা, কাকে সে দেখল। এভাবেই রাতে খাবার খাচ্ছিল তারা। কথায় কথায় লিসা তার বাবাকে বলে ইবের বংশধর এবং প্রয়াত বাবা মানে মৃত বাবা এই গ্রামেরই লোক ছিল, তারা তো এখানেই বসবাস করত। ববুলিয়ান শুধু জানতে চাই তোমরা কয় ভাই বোন ইব? ইব বলে আমি শুধুমাত্র একাই আছি বেঁচে, আর কেউ নেই আমার পরিবারে। এভাবে খাওয়া শেষ করে ঘুমানোর আগে ইব লিসাকে বলতে থাকে গোসলের সময় আমার কাছে একজন মহিলা এসেছিল, আমাকে এই গ্রাম থেকে চলে যেতে বলল। সে কেমন যেন হুঁশিয়ারি দিচ্ছে। তাছাড়া প্রথম যখন তোমাদের ঘরে ঢুকলাম তখন দূর থেকে একজন মহিলা আমার দিকে তাকিয়েছিল, কিন্তু এই মহিলাটাও অদৃশ্য হয়ে যায়। তাহলে এই গ্রামে কোনো সমস্যা আছে নাকি লিসা? লিসা এখানে ফাজলামি করে বলে ওটা তোমার মা হতে পারে, যেহেতু তুমিও সুন্দরী সেও। লিসা বলে তোমার চোখের ভুরুম এগুলো, রাত হয়ে গেছে, ঘুমানো যাক চলো। লিসা ইব ঘুমিয়ে পড়ে, যেহেতু তারা খুবই ক্লান্ত ছিল। পরের দিন সকালে লিসা ইবকে সাথে করে ধানের ক্ষেতের দিকে যাচ্ছে। ঝুলন্ত সাঁকো পার হয়। পুরো এলাকা জুড়ে বিস্তীর্ণ ধানের ক্ষেত। এই গ্রামের প্রধান জীবিকা নির্বাহী ফসল হলো ধান। তারা ধান এবং ভুট্টাই চাষ করে শুধু। ধান নিয়ে তাদের সকল আনাগোনা। লিসা ইবকে সাথে করে ধান কাটার চেষ্টা করছিল তার বাবার ক্ষেতে। এই লোকটার নাম জাইনো। জাইনো হচ্ছে সিকাগন গ্রামের মাতব্বর বা প্রধান। তার বাড়ি ক্ষেতের আশেপাশে আছে। কিন্তু এদিকে লিসার বাবা তো ধান খেতেই ছিল, সেও ধান কাটার কাজ করছিল। ববুলিয়ান দূর থেকে দেখলো ইবের পেছনে দাঁড়িয়ে আছে সে মায়াবী মহিলাটা, সেই মহিলা যাকে ববুলিয়ান পূজা অর্চনা করে ডেকেছিল। এই মায়াবী মহিলাকে দূষণ ভাষায় ফিনো বলে ডাকা হতো। ফিনো তো ইবের পিছনে দাঁড়িয়ে আছে, তার নজর শুধু ইবের দিকেই। এই ক্ষেতেরই অন্য পাশ থেকে এই গ্রামের প্রধান জাইনোর ছেলে রন এবং জনিও আছে। এখানে রন দূর থেকে ইবকে দেখেই চিনে ফেলে ওটা কে, কারণ ইব তো ছোটকালে ইব গ্রামে ছিল, অনেকদিন পর শহর থেকে ফিরেছে। রন কিন্তু ইবকে দেখেই চিনে ফেলেছিল দূর থেকে। রন বুঝতে পেরে গেছে তাম্বুন শহরে সাবাহান সুন্দরী প্রতিযোগিতায় এই নারী জয়ী হয়েছিল, মানে ইব। এর কিছুক্ষণ পর ক্ষেত থেকে কেটে আনা কিছু ধান মলাই করছিল লিসা। এখানে ইবও ছিল। ইবের সাথে পরিচয় হয় গ্রাম প্রধান জাইনোর। জাইনো জানাই আগামীকাল সকাল থেকে আমাদের বাড়িতে ফসল কাটার উৎসব হবে, তুমি অবশ্যই আসবে। লিসা যেন ইবকে সাথে করে নিয়ে আসে। এভাবেই জাইনো চলে যায় ধান কাটার কাজে। ঠিক রাতের বেলা লিসার বাবা বসেছিল তাদের ঘরের সামনে মাচালে। এখানে তামাক খাচ্ছিল ববুলিয়ান। সে খুবই চিন্তিত, কারণ ফসল খুবই খারাপ ফলেছে এবছর। তখনই অদৃশ্য থেকে ফিনো জানাই এত চিন্তিত কেন হচ্ছ ববুলিয়ান, তাকে বলি দাও, সব ঠিক হয়ে যাবে। ববুলিয়ানের চরম টেনশনের মধ্যে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দেখা যায় ইবের নানা ইবের মাকে বলি দিবে। এখানে ইবের মাই রাজি হয়েছিল নিজে থেকে তাকে যেন বলি করা হয়, কারণ দূষণ সম্প্রদায়ে একটা বিশ্বাস তাদের ছিল যদি গ্রামে দুর্ভিক্ষ দেখা দেয় বা ভালো ফসল না উৎপন্ন হয়, তখন যদি গ্রামের সবচেয়ে সুন্দরী মহিলাকে বলি দেওয়া হয় তাহলে নাকি গ্রামের দুর্ভিক্ষ কেটে যাবে, অধিক পরিমাণে ধান ফলনে বৃদ্ধি পাবে। এই বিশ্বাসটা ছিল এই সম্প্রদায়ের লোকের। এরই জন্যই ইবের মা বলি হতে চেয়েছিল নিজে থেকে গ্রামের জন্য। এক কথায় এই সম্প্রদায়ের কালো বিশ্বাস থেকে ইবের মা নিজে থেকে নিজে বলি হতে চেয়েছিল, নিজেকে উৎসর্গ করতে রাজি হয়, তার বলি হওয়ার মাধ্যমে যেন গ্রামবাসীরা ভালো থাকে। অস্ত্র হাতে দাঁড়িয়েছিল ইবের নানা। সিন বর্তমানে আসে। দেখা যায় ফিনো ববুলিয়ানকে বলছে ইবকে এবার বলি দাও, ইবকে বলি না দিলে এই গ্রাম উজাড় করে দিব আমি, কোনো ফসল উৎপন্ন হতে দেব না, সবকিছু উলটপালট হয়ে যাবে। তাছাড়া ইব তোমার পরিবারের সদস্যও না, তাকে তো বলে দিতেই পারো, তাকে বলে দিলে তোমার কোনো ক্ষতিই হবে না, অথচ গ্রামে ফসলও ভালো হবে, দুর্ভিক্ষও কেটে যাবে। ফিনের এত মায়াবী কথায় বিরুদ্ধ ববুলিয়ান পাগল পড়া হয়ে যায়। আবার এখানে তামাকও সেবন করেছিল ববুলিয়ান, এই জন্য মোটামুটি অচেতন হয়ে শুয়ে পড়েছিল এবং জোরে সোরে একটি চিৎকারও করেছিল ববুলিয়ান। ঘর থেকে লিসা ইব বের হয়। তার বাবা কেন চিল্লালো? তারা এসে দেখে তার বাবা পড়ে আছে মাচালে, কেমন যেন অচেতন অবস্থা। তাকে দেখেই তো মনে হচ্ছে সে খুবই অসুস্থ। তাছাড়া অতিরিক্ত তামাক সেবনের জন্য ববুলিয়ান তাল হারিয়ে ফেলেছে। এভাবে ইব এবং লিসা ববুলিয়ানকে ঘরের মধ্যে নিয়ে তাকে শুয়ে দেয়। এখানে ইব দেখতে পাই ঘরের মতো দেওয়ালে একটি তলোয়ার ঝোলানো, খুবই পুরাতন। ইব জানতে চাই এটা কার, এটা দিয়ে কী করা হয় লিসা? লিসা বলে আমাদের গ্রামের ফসল উৎসবের অনুষ্ঠানে তাছাড়া বিভিন্ন সময় পশু বলি দিতে হয়, সেজন্যই তলোয়ারটা আমাদের বাড়িতে রাখা। পরের দিন সকালে আস্ত গ্রাম প্রধান জাইনোর বাড়িতে ফসলের দাওয়াত। এখানে উৎসব হবে। নতুন ফসল উঠলে তারা এ ধরনের আচার অনুষ্ঠান করে থাকে। লিসা নিজে রেডি হয়, ইবকেও সাজিয়ে দেয়। এভাবেই ববুলিয়ান সহ লিসারা এসে পড়ে জাইনোদের বাড়িতে। গ্রামের প্রায় সকল লোকজন এসেছে এখানে। সকলে কিন্তু তাদের ঐতিহ্যবাহী পোশাক পরেছিল এখানে।
গ্রাম প্রধান জাইনোর বড় ছেলে রন সবাইকে উৎসাহিত করছিল। সকল কৃষকদের রন বলছিল, আগামী বছর আরও ভালো ফসল ফলাতে হবে। এবার তো তেমন ভালো ফসল হয়নি, এখানে খাওয়া দাওয়ারও কিছু আয়োজন করা হয়েছে। এভাবেই তারা দূষণ বাসায় গানসহ নাচ ফুর্তিতে মেতে উঠেছিল। সন্ধ্যার সময় ইব এক কোনায় বসে আছে। রন যে ইবের সাথে কথা বলে, নিজের পরিচয়ও দিয়েছিল। তাদের মধ্যে একটা ভাব তৈরি হবে, এটা লক্ষণীয়। তবে এখানে রনের বাপ জাইনো দেখলো তাদের উঠানের বাইরে দিয়ে হেঁটে যাচ্ছে মায়াবী নারী ফিনো। জাইনো বুঝতে পারল ফিনো তাদের কাছে বলি চাচ্ছে কোনো মানুষকে। এখানে গ্রামের প্রধান যেহেতু জাইনো, এজন্যই ফিনো জাইনোকে দেখা দেয় বারে বারে। তবে এখানে ভয়ঙ্কর কোনো কিছুই ঘটে না, সাধারণভাবে এই অনুষ্ঠানে শেষ হয়। পরের দিন সকালে গ্রামের কিছু সংখ্যক কৃষক তাদের ভুট্টা ক্ষেত দেখতে এসেছিল। কৃষকগুলো খুবই চিন্তিত, ভুট্টার অবস্থা একদমই ভালো নাই। ভুট্টার গাছ যেন শুকিয়ে গেছে, ভুট্টার ফল পর্যন্ত পচে গেছে। এক কথায় ফসল তো ঘরে তোলার মতো অবস্থা নেই আর। এই কৃষকগুলো খুবই পেরেশানিতে, কি হয়ে গেল এগুলো। এদিকে ববলিয়ান এসেছিল তাদের খামারে। এখানে শূকর চাষ করত ববলিয়ান, সেগুলোকেই খাবার দিতে যাচ্ছে ববলিয়ান। এদিকে ববলিয়ানের খামারের পাশেই লিসা এবং ইব খেয়া জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছিল। অনেকদিন পর শহর থেকে গ্রামে আসলে যা হয় আর কি। তবে ববলিয়ান যখন জিরিয়ে নিচ্ছিল, হঠাৎ সে মায়াবী নারী ফিনোর কণ্ঠ ভেসে আসে। ফিনো ফিসফিস করে ববলিয়ানকে বললে, এখানে বসে না থেকে গ্রাম প্রধান জাইনোর বাড়িতে যা, সেখানে যে দেখ কি হচ্ছে ওখানে, কৃষকরা কি চাই, কি সমস্যা হয়েছে তাদের। ফিনোর এই কথা শুনে ববলিয়ান তো সেদিকেই যেতে ধরে, জাইনোর বাড়ির দিকে। ফিনো দাঁড়িয়ে দেখছিল ববলিয়ান যাচ্ছে তার কথা মতো। তবে ববলিয়ান যখন জাইনোর বাড়িতে আসলো, এখানে সে কৃষকগুলো জাইনোর কাছে বিচার দিচ্ছিল যাদের ভুট্টা চাষ ভালো হয়নি, ভুট্টাগুলো পচে গেছে, আবার কারো ধান ভালো হয়নি, মানে ধানে পোক ধরেছে। এই কৃষকগুলো জাইনোকে সরাসরি জানিয়ে দেয় এই গ্রামের পূর্বের অভিশাপ আবারও জাগ্রত হয়েছে মনে হয়। তাদের দেবতা হয়তো আরও একটি বলি চাচ্ছে। ববলিয়ান সবকিছুই শুনল কৃষকদের কথাবার্তা। তবে ববলিয়ান এখানে বুঝতে পেরেছিল আসল ঘটনাটা কি। এই গ্রাম প্রধান সাহেব সবাইকে বলে, আজ গির্জায় আমরা প্রার্থনা করব ঈশ্বরের কাছে, যদি কোনো অশুভ শক্তির খারাপ নজর আমাদের গ্রামের উপর পড়ে তা যেন কেটে যায়। এদিকে মাছ ধরা শেষ, লিসা এবং ইব বাড়ির দিকে যাচ্ছে। এখানে খুব পুরাতন কিছু গাছ আছে। এই পুরো অঞ্চলটায় যেহেতু জঙ্গলের মতো পরিবেশ, এজন্য এখানে অনেক বনবাদর এবং অনেক পুরানো কিছু গাছ আছে। এখান থেকে দৃশ্য রাতে চলে যায়। এই গ্রামের সকলেই খ্রিস্টান। সকল কৃষকেরা তাদের গির্জায় প্রার্থনা করছিল তাদের রীতি অনুসরণ করে। ববলিয়ানের তো ধূমপান করার বদ অভ্যাস ছিল, সে তো গির্জার গেটের কাছে বসে ধূমপান করছে। তখনই ফিনোকে দেখা যায়। ফিনো তো মগজ ধুলাই করে দিচ্ছিল ববলিয়ানের। ফিনো বলে, এই গ্রামের মানুষ না খেয়ে মরবে যদি তাকে বলি না করিস। ফিনো চাচ্ছে ইবকে যেন বলি দেওয়া হয়। ফিনোর এসব কথা শুনে চরম দুশ্চিন্তায় পড়ে যায় ববলিয়ান। মেয়ের বান্ধবীকে সে কীভাবে বলি দিবে। তখনই জাইনো এসে ববলিয়ানকে আবারও গির্জার মতো ডেকে নেয়, কারণ প্রার্থনাটাও এখনও শেষ হয়নি। এখানে গ্রাম প্রধান জাইনো কিন্তু ববলিয়ানের খুবই ভালো বন্ধু ছিল, যাকে বেস্ট ফ্রেন্ড বলা হয়। এদিকে একই সময় লিসা এবং ইভ মাছ বারবিকিউ করছিল, যেগুলো তারা আজ নদী থেকে ধরে এনেছে। আবার এদিকে প্রার্থনা শেষ করে সবাই যার যার মতো করে তো বাড়িতে ফেরে। এখানে জাইনো খুবই দুশ্চিন্তায়। জাইনো এখানে একটা রিচুয়াল করবে, সেই গ্রামের দেবী ফিনোকে ডাকবে, কারণ সবাই বিশ্বাস করত ফিনো তাদের সবাইকে ভালো পরামর্শ দিয়ে রক্ষা করে, মানে গ্রামের উপর সে কালো ছায়া ফেলতে দেয় না। জাইনো তো রিচুয়াল করছিল কিছু মন্ত্রতন্ত্র পাঠ করে। রিচুয়ালের খুব তাড়াতাড়ি ফিনো হাজির হয়। তবে জাইনো বলে, তুমি কি আমাদের গ্রামের শান্তি রক্ষা করছো নাকি ধ্বংস করছো আমাদের? ফিনো বলে, তোমরা যদি তাকে বলিদান না করো, মানে ইবকে বলি না দাও, তাহলে খুব খারাপ কিছু ঘটে যাবে এই গ্রামে। ইব হচ্ছে হোমিনোদনের শেষ বংশধর, তাকে বলে দিতেই হবে, তাহলে গ্রামের সকল শান্তি ফিরে আসবে। জাইনো বলে, হোমিনোদন ছিল খুবই ভালো মানুষ, সৎ মানুষ, সে নিজের ইচ্ছায় বলি হয়েছিল এই গ্রামের মানুষের জন্য। আমরা সারা জীবন তার কাছে ঋণী এবং তার শেষ বংশধর ইবকে আমরা বলি দেব না। আসলে জাইনো খুব ভালোভাবে বুঝে গেছে ফিনো নামে এই অদৃশ্য শক্তিটা সিনাকাগন গ্রামের মানুষদের দুর্বলতার সুযোগ নিচ্ছে এবং ফিনো তার অপশক্তি বৃদ্ধি করছে এই বলিদানের মাধ্যমেই। এটা যেহেতু জাইনো বুঝে গেছে, এর জন্য ফিনো জাইনোকে হত্যা করে, কারণ জাইনো ইবকে বলি দিবে না, সে ফিনোকেই মেরে ফেলতে চেয়েছিল। এখানে অস্ত্র হাতে নিয়েছিল, কিন্তু ফিনো তার অদৃশ্য শক্তির প্রভাবে বশীভূত করে ফেলে জাইনোকে। জাইনো নিজেই নিজের পেটে তলোয়ার ঢুকিয়ে ছটপট করতে করতে মারা যেতে ধরে। মারা গেল জাইনো, কিন্তু বাইরে থেকে জাইনোর ছেলে রন এবং জনি এসে বাঁচাতে চেষ্টা করলেও তা কিন্তু আর সম্ভব হয় না। জাইনো কিন্তু মারাই যায় এখানে। গ্রাম প্রধান জাইনোর মৃত্যুর খবর সারা গ্রামে পৌঁছে যায়।
জনি এসেছিল জাইনোর সবচেয়ে ভালো বন্ধু বোবলিয়ানদের বাড়িতে জাইনোর মৃত্যুর খবর দিতে। এখানে জাইনোর মৃত্যুর খবর শুনে বোবলিয়ান খুবই কষ্ট পায়, তার ভেতরটা কেঁপে ওঠে, কেঁদে ফেলে সে। পরের দিন সকালে গ্রামের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতিতে জাইনোকে সমাহিত করা হয়, তাকে কফিনে ভরে কবর দেওয়া হয়। লিসার বাবা বোবলিয়ান রনকে সান্ত্বনা দেয়। এখানে রন শুধু একটা কথাই বলছিল, আচ্ছা চাচা, আমার বাবা কি ইবের জন্য মারা গেল কিনা, কারণ ইব আসার পর থেকেই এই গ্রামের অবস্থা কেমন যেন উলটপালট হয়ে গেছে, কারণ সে তো হোমিনোদনের বংশধর। হয়তো গ্রামের দেবতা আমাদের প্রতি ক্ষিপ্ত, কেন আমরা ইবকে বলে দিচ্ছি না এখনো। এভাবেই কবরস্থান থেকে সকলে চলে যায়। এখান থেকে সকলে যখন চলে গেল বাড়িতে, এরই মধ্যে দেখা যায় ইবের মা এবং ফিনোকে। এই অবয়বগুলোকে ইবের মায়ের আত্মা বোঝানো হয়েছে, এটাই সে হোমিনোদন। ফিনো এখানে হোমিদনকে বলে, মানে ইবের মাকে বলে, ইবকে বলি দিয়েই ছাড়ব, তার বলির পরই আমার শক্তি আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে। ইবের মা বলে, সে নির্দোষ, তার কোনো ক্ষতি করো না তুমি। এদিকে বোবলিয়ান এসেছিল তার খামারের দিকে। বোবলিয়ান সবার থেকে গোপনে এসে তার বন্ধু জাইনোর মৃত্যুর জন্য কান্নাকাটি করে বিলাপ করছিল এখানে। যদিও সবার সামনে বোবলিয়ান তার দুঃখ প্রকাশ করেনি, কিন্তু এখানে এসে বোবলিয়ান খুবই কান্না করছিল জাইনোর জন্য। এদিকে জনি এবং রন দেখলো তাদের খামারে মুরগিগুলো মরে গেছে। মনে হচ্ছে কেউ বা কোনো জন্তু সকল মুরগির রক্ত চুষে খেয়েছে। বড় অদ্ভুত ব্যাপার, খামারে একটা মুরগিও জীবিত নেই। এই মুরগিগুলোকে জঘন্যভাবে রক্ত চুষে খাওয়া হয়েছে, এটাই দেখে মনে হচ্ছে এখানে। এদিকে ইব গোসল করছিল, কিন্তু ইব হঠাৎই চিল্লিয়ে ওঠে। সে লিসাকে ডাক দিয়েছিল, লিসা এসে দেখে ইবের গায়ে রক্ত। এখানে ইব তো গোসল করছিল পানি দিয়ে, তা কিভাবে রক্ততে পরিণত হলো? তাহলে কি রনদের খামারে মুরগিগুলোর রক্ত নাকি এগুলো? আর এই রক্তগুলো ইবের গোসলের পানিতে কিভাবে এলো, কে দিল? প্রশ্নটা থেকেই যায়। ইব এখানে খুবই বিচলিত হয়ে পড়েছিল, ভয় পাচ্ছিল। এজন্য লিসা ইবকে বাড়ির পাশের একটি নদীতে গোসল করতে নিয়ে যায়। এখান থেকে ইব গোসল শেষ করে লিসাকে বলে, আমি এখানে থাকবো না লিসা, আমাকে শহরে নামিয়ে দিয়ে আসো, আমি চলে যাব। এখানে আসার পর থেকে সমস্যা হয়েই চলেছে। এখানে ইব খুব ভয় পাচ্ছে এবং তার মন খারাপের লক্ষণ বোঝা যায়। এদিকে বোবলিয়ান বাঁশ কেটে একটি চকি বানাচ্ছে, সম্ভবত এই চকিতে কাউকে বেঁধে বলি দেওয়া হবে। এদিকে জনি সকল মৃত মুরগিগুলোকে আগুনে পুড়িয়ে দিচ্ছিল, কারণ এগুলো না পোড়ালে পচে গলে খুবই দুর্গন্ধ ছড়াবে গ্রামে। তবে জনি দেখলো তার সামনে অদ্ভুত এক নারী দাঁড়িয়ে আছে। আমরা তো জানি এটা ফিনো। ফিনো জনিকে বলে, ইব এইসবের কারণ, তাকে ধরো এবং বলি দাও, তাহলেই এই গ্রাম শান্ত হবে। তাছাড়া আমি জানতে পেরে গেছি ইব গতকালই এই গ্রাম ছেড়ে চলে যাবে। সে যাওয়ার আগেই তাকে ধরে ফেললো এবং তাকে শিরশ্ছেদ করো এখানে। রাতের দৃশ্য, বোবলিয়ান তার গায়ের পোশাক খুলে তার ঘরে থাকা তলোয়ারটা হাতে নেয়। তলোয়ারের শান দিচ্ছে বোবলিয়ান, খসখস শব্দ হচ্ছে। ইবের তো ঘুম ভেঙে যায় শব্দে। ইব ঘর থেকে বের হয়, শব্দটা কিসের? ইব দেখলো এক ভয়ঙ্কর দৃশ্য। লিসার বাবা বোবলিয়ান তলোয়ার ধার দিচ্ছে, তার সামনে দাঁড়িয়ে আছে ফিনো, এক মায়াবী নারী। ফিনো বলছে, আজ রাতে ইবকে হত্যা করো, তাকে বলি দাও। ইব কিন্তু এই কথাগুলো শুনে নেই। ইব বুঝতে পারে এখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়, এখনই পালাতে হবে আমাকে। ইব তো সত্যি পালাতে চেষ্টা করেছিল, ঘর থেকে বের হয়ে দৌড়ে পালাচ্ছে ইব। এদিকে বোবলিয়ান সম্পূর্ণ প্রস্তুত ইবকে হত্যা করার জন্য। জনি রনকে সাথে নিয়ে আরও কিছু গ্রামবাসীদেরকে সাথে করে বোবলিয়ানের বাড়ির দিকে যাচ্ছে। তাকে সবটা খুলে বলতে, মানে ইবকে ধরে বলে দিতে হবে, এগুলোই বলবে। এদিকে ঘরের মধ্যে বোবলিয়ান ইবকে লিসার পাশে শুয়ে থাকতে দেখেন না। সে তো নেই ঘরে, পালিয়ে গেছে। লিসার বাবা বোবলিয়ানের হাতে ছিল তলোয়ার, হিংস্র ভয়ঙ্কর রূপ বোবলিয়ানের। জনি সহ গ্রামবাসীরা এসে গেছে। তারা বলল, আমরা জানি জাইনোকে কে মেরেছে এবং গ্রামের সকল অশান্তি কার জন্য। তারা নিশ্চয়ই ইবের কথাই বলছিল। বোবলিয়ান বলে, ইব পালিয়েছে, তাকে খুঁজে বের করো। সবাই হন্য হয়ে ইবকে খুঁজতে বের হয়। পেলেই তো তাকে হত্যা করে গ্রামের অভিশাপ দূর করা হবে। এদিকে ইব রাতের নিকষ অন্ধকারের মধ্য দিয়ে দৌড়ে যাচ্ছে। অচেনা জায়গায় কোনো পথই তো তার চেনার নয়, পালিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য হবে এটা। ইব বোবলিয়ানের শুকরের খামারের পেছন দিয়ে যাচ্ছে। সেখানে সেই গাছটা দেখতে পাই ইব। আজ এই নদীতেই তারা মাছ ধরেছিল, আর এই নদীর পাড়ে একটি বড় গাছ আছে। জায়গাটা একটু নিচু খাদের মতো। ইব তো সেই বিশাল গাছের শিকড়ের মধ্যে লুকিয়ে পড়েছিল। বোবলিয়ান সহ বাকিরা এখানেও এসে পৌঁছায়, কিন্তু তারা ইবকে সত্যই খুঁজে পেয়েছিল না, কারণ সে তো গাছের শিকড়ের মধ্যে। ইবের ঠিক মাথার উপরে গ্রামবাসীরা, সকলের হাতেই মশাল। কতটা আতঙ্কিত এবং ভয়ঙ্কর মুহূর্ত তা একবার চিন্তা করুন। এখন যদি ইব ধরা পড়ে তাহলে ইব শেষ, তাকে বলে দেওয়া হবে। তবে এখানে হঠাৎ ইবের মায়ের রূপী হোমিনোদনকে দেখা যায়। হোমিনোদন ইবকে বলে, এখন এখানেই লুকিয়ে থাকো, সূর্য ওঠার আগে এখান থেকে পালাবে।
তা অনেক খোঁজার পরও যখন ইবকে খুঁজে পাওয়া গেল না, গ্রামবাসীরা এখান থেকে অন্য কোথাও খুঁজতে চলে যায়। কিন্তু এরই মধ্যে লিসা এসে পড়ে, কারণ লিসা জানতো ইব এখানে আসতে পারে, কারণ আজ মাছ ধরার সময় ইব তো এখানে এসেছিল। মানে এই গ্রামের এতদূর পর্যন্ত ইবের চেনা জানা। এভাবে ইবের সাথে লিসাও এখানে লুকিয়ে পড়ে। ভোর হওয়ার আগেই তারা পালাবে, কিছুটা সময় এখানে থাকবে। কিন্তু ভুলবশত সকাল হয়ে যায়, তারা ঘুমিয়ে পড়েছিল। এখন সকাল, চারিদিকে আলো। পালিয়ে যাওয়াটা খুবই কষ্টসাধ্যকর হবে। যতই কষ্ট এবং ভয় থাকুক, পালাতে তো হবেই তাদের। লিসা ইবকে সাথে করে গ্রাম থেকে বের হওয়ার জন্য হেঁটে যাচ্ছে। খুবই আতঙ্কিত মুহূর্ত, ধরা পড়লেই ভয়ঙ্কর কিছু ঘটবে। তবে সকালেও কিন্তু গ্রামবাসীরা খোঁজাখুঁজি করছিল ইবকে। হন্য হয়ে খুঁজছে তারা, ইবকে পেলেই তো বলে দিতে হবে। এদিকে লিসা এবং ইব বসে আছে বাঁশ গাছের ঝোপের পাশে। লিসা এখান থেকে উঠে উকি দিয়ে দেখতে গেল তাদের পেছনে গ্রামবাসীরা আসছে কিনা। তবে লিসার সামনে হঠাৎই ফিনো দাঁড়িয়ে পড়ে। আচমকা এই মহিলাকে দেখে লিসা তো জ্ঞান হারায়। খুবই ভয় পেয়েছিল লিসা। লিসা তো অচেতন হয়ে পড়ে এখানে। আবার এই মুহূর্তে গ্রামবাসীরা এদিকে আসছিল। লিসাকে রেখে ইব তো পালাতে চেষ্টা করেছিল। ববুলিয়ান দেখল লিসা অচেতন অবস্থায় পড়ে আছে এখানে। বাকিরা তো ইবকে ধাওয়া করে, তাকে ধরতেই হবে। ইব তো দৌড়ে যাচ্ছে, কিন্তু এই রাস্তাগুলো তো ঝোপঝাড়ে আচ্ছন্ন। ইব তো পায়ে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। আর এভাবেই ইবকে তারা আটক করে ফেলে। রনের ভাই জনি ইবের মাথায় জোরে সোরে একটি আঘাত করে। চরম যন্ত্রণায় ইব তার চেতনা হারিয়ে ফেলে। এরপরের সিনে ইবের যখন হুঁশ ফিরল, ইব বুঝতে পারল তাকে বেঁধে রাখা হয়েছে। ববুলিয়ান গতকাল যে মাসালটা বানিয়েছিল বাঁশ কেটে, তার সাথেই তো বেঁধে রাখা হয়েছে ইবকে। এখনই তাকে শিরচ্ছেদ বা বলিদান করা হবে। এখানে ববুলিয়ানের পাশে অভিশপ্ত শয়তানের এজেন্ট ফিনো দাঁড়িয়ে ছিল। ফিনোকে শুধু ববুলিয়ান এবং ইবই দেখতে পাচ্ছে। ফিনো বলে, তোমার মাকেও বলি দেওয়া হয়েছিল এখানে। এবার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় আমাদের, কিভাবে ইবের মাকে বলি দেওয়া হয়েছিল পূর্বে। প্রায় 25 বছর আগে ইবের মাকে বলে দিয়েছিল ইবের নানা। আসলে তখন গ্রামের ফসল হতো না, ধান ফলতো না ভালো। দূষণ সম্প্রদায়ের মানুষেরা ভাবত তখন যদি কেউ নিজে থেকে বলি হতে চায়, তাহলে তার বলির ধারাতেই এই গ্রামের মাটি উর্বর হবে, অভিশপ্ত ভাব কেটে যাবে, গ্রামে বৃষ্টি বর্ষণ হবে এবং ভালো ফসল উৎপন্ন হবে। এজন্য নিজেকে উৎসর্গ করতে রাজি হয়েছিল হোমিনোদন, মানে ইবের মা। দেখা যায় বলি হওয়ার জন্য প্রস্তুত ইবের মা। এখানে ইবের মা বলছিল, আমার মাংসের জন্য ভূমি উর্বর হোক, আমার দাঁতের জন্য ধান অধিক ফলুক। এক কথায় আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য এই গ্রামের চাষাবাদ পশুপালন সবকিছুই যেন ভালো হয়। সে নিজেকে উৎসর্গ করেছিল গ্রামবাসীর জন্য। আসলে এটা ছিল তাদের কুসংস্কার বিশ্বাস, মানে দূষণ সম্প্রদায়ের। যাই হোক, হোমিদুনের বাবা হোমিদুনকে বলি দেয়, তাকে হত্যা করা হয়। হোমিনোদনের মা, তার স্বামী এবং হোমিদুনের ছোট মেয়ে ইব কান্নায় জর্জরিত হয়ে পড়েছিল। তাদের বাবাও কান্না করেছিল অসম্ভব রকমের, তাদের মেয়ের এত বড় এবং ভয়ঙ্কর আত্মত্যাগের জন্য। এখানে তখনও দাঁড়িয়েছিল ফিনো। আসলে ফিনো হলো এমন একজন ইবলিসের উত্তরসূরি, সে এভাবে মানুষের বলির মাধ্যমে নিজের শক্তি বৃদ্ধি করত। ফিনোর আসল উদ্দেশ্য কি এটা পরে বলছি। এদিকে বর্তমানে এখনই বলি দেওয়া হবে ইবকে। সবাই তো প্রস্তুত, কিন্তু তখনই রন এসে পড়ে। রনের সাথে ছিল কিছু মহিলা, তান্ত্রিক গোছের লোক। রন ববুলিয়ানকে চিল্লিয়ে বলে, ইবের বলি কোনোভাবেই কাজের না, তাকে বলি দেওয়া একদমই ধোকামাই কাজ। আসলে রন ববুলিয়ানকে বোঝাতে চাচ্ছে ইব নির্দোষ, গ্রামে যত যা ঘটছে তার সবই ফিনোর জন্য। রন এখানে বলে, ফিনোই তো আমার বাবাকে হত্যা করেছে। বাবা যখন মরে যাচ্ছিল তখন আমি ওই অভিশপ্ত নারীকে দেখেছিলাম। ওই অবয়বটা দাঁড়িয়েছিল ঘরের মধ্যে। আমার বাবা মৃত্যুর আগে ইশারা দিয়ে দেখিয়েছিল ওখানে ফিনো দাঁড়িয়ে আছে। তখনই ববুলিয়ানের রূপ ভয়ঙ্কর হতে নেয়। ববুলিয়ান এক কোপে ফিনোর গলা ফেলে দেয়। ফিনো এভাবেই তার শক্তি প্রয়োগ করতে পারে না, অদৃশ্য হয়ে যায় ফিনো। আসলে রনের কথা বিশ্বাস করেছিল ববুলিয়ান। ববুলিয়ানের খুবই ভালো বন্ধু ছিল জাইনো। জাইনো যেহেতু ববুলিয়ানের বন্ধু এবং জাইনোকে মেরে ফেলেছে ফিনো, তাই প্রচণ্ড রাগে ববুলিয়ান ফিনোকে শেষ করে দেয়। তখনই গ্রামে বৃষ্টি আরম্ভ হয়। গ্রামবাসীরা বুঝতে পারল গ্রাম থেকে অভিশাপ মুক্ত হয়েছে, অদৃশ্য শক্তির ভয়াবহ তাণ্ডব আর নেই এখানে। ইবকে বাঁধন খুলে দেওয়া হয়। তার প্রতি সবাই শ্রদ্ধায় লুটিয়ে পড়ে, কেননা সে নির্দোষ। তার মা তো নিজে নিজেকে বলি দিয়েছিল গ্রামের শান্তির কথা চিন্তা করে। এই ঘটনার পর গ্রামে ধান চাষ ভালো হয়, সব ধরনের চাষাবাদ তো ভালো হয়, অধিক ফলন হয়, কোনো ক্ষতি লক্ষ্য করা যায় না। সবাই খুবই শান্তিতেই ছিল। এই ঘটনার ঠিক 10 বছর পরের সিনে দেখা যায় রনের সাথে ইবের বিবাহ হয়েছিল। ইবের একটি কন্যা সন্তান হয়েছে। ভালোই সুখ শান্তিতে কাটছে দিনকাল। একদিন রন তাদের মেয়েকে নিয়ে স্কুলের দিকে যাবে। ইব বিদায় দেয় তাদের। তারা স্কুলের দিকে চলে যায় গাড়িতে করে। তাছাড়া গত 10 বছরে এই গ্রামে কিন্তু রাস্তা হয়েছে, পাকা রাস্তা। এই জন্য তারা গাড়ি চালাতে পারে।
তাদের বিদায় দিয়ে ইভ যখন ঘরের মধ্যে ঢুকে পাতা দিয়ে মাদুর বন্ধন করছিল, তখনই সে মায়াবী নারী ফিনোর কণ্ঠ শোনা যায়। ফিসফিসানি একটি নারী কণ্ঠ, ইভের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে ফিনো। ফিনোকে দেখে ইভ তো চরম ভয় পায়। ইভের চরম ভয় মিশ্রিত আতঙ্কের মধ্য দিয়েই মুভির গল্পটা শেষ হয়। এবার বলি ফিনোকে, আসলে এই মুভিটা মালয়েশিয়ান এবং ইন্দোনেশিয়ান দূষণ ভাষার দূষণ সম্প্রদায়ের প্রথম মুভি। এটা একটি মিথ বা সত্য ঘটনা হতে পারে বা নাও হতে পারে, এটা সম্পূর্ণ কাল্পনিকও হতে পারে। এটা দূষণ সম্প্রদায়ের একটি মিথ যাকে বলে, মানে লোককথা, লোকমুখে থাকে এই ঘটনাগুলো। সেখান থেকেই মুভিটা তৈরি করা হয়েছে। মালয়েশিয়ান এবং ইন্দোনেশিয়ায় এই দূষণ ভাষায় এবং এই সম্প্রদায়কে নিয়ে কোনো মুভি তৈরি হয়নি। এটি ছিল তাদের প্রথম মুভি যেটা জনপ্রিয় হয়েছে, নেটফ্লিক্সে আগুন ঝরিয়েছে এটাই। তাছাড়া এই দূষণ সম্প্রদায় ফিনোকে তাদের দেবতা বলে জানত। তারা ফিনোকে পূজা করত তাদের ফসল উৎপন্ন হওয়ার জন্য, গ্রামের সুখ শান্তির জন্য। কিন্তু তারা জানতো না ফিনো তাদের ভুল পথে চালিত করত। আসলে ফিনো একজন খারাপ অভিশপ্ত কালো শক্তি বা ভয়ঙ্কর কোনো জিন, যে নিজের লাভের জন্য মানুষকে বলি দেওয়ার জন্য উস্কানি দিত গ্রামবাসীদের। তা কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দিন কমেন্টে। লাইক তো করতেই পারেন, শেয়ার করিয়েন বন্ধুদের মাঝে। এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।